সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মেহেদি হাসান, কুলিয়ারচর সরকারি কলেজ, বাংলা বিভাগ। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সুস্বাগত। তোমাদের সাহিত্যের ক্লাস বরাবরই আমি নিয়ে থাকি, তোমাদের জানা আছে, তারপরেও বলছি। তোমরা হয়তো ভুলেই গেছ শুরুতেই সাহিত্য কি, সাহিত্যের কাজ কি, সমাজে সাহিত্যের ভূমিকা কতখানি, ব্যক্তি জীবনে সাহিত্যের ভূমিকা কতখানি, এবং সাহিত্যের পরিধি সব কিছু নিয়েই একসময় আলোকপাত করেছিলাম। কিন্তু যখনই তোমাদের সাহিত্য বিষয়ের কোনো প্রশ্ন আসে, তখন আমার মনে হয় তোমরা যেন সাহিত্যের সংজ্ঞা, কবিতার সংজ্ঞা, ছোট গল্পের সংজ্ঞা এগুলো ভুলেই যাও। তোমাদের নিশ্চয় মনে আছে, বলেছিলাম যে সাহিত্য জীবনের কথা বলে, সাহিত্য মানুষকে আনন্দ দান করে। সর্বোপরি সাহিত্য হচ্ছে জীবনের স্বরূপ কিংবা দর্পণ। আজকে আবারও সেই ক্লাসের বলা যায় যে পুনরায় সাহিত্যের সেই প্রথম দিককার ক্লাসটি আবার আলোচনা করছি। আজকে তোমরা বোর্ডের দিকে তাকালেই দেখতে পাবে যে সাহিত্য কি, সাহিত্যের সংজ্ঞা কি, আর সাহিত্যের পরিধি কি, এইসব বিষয় বোর্ডে যা লেখা হয়েছে বা লিখেছি সে সম্পর্কে আজকে আবার তোমাদেরকে স্মরণ করিয়ে দেবার চেষ্টা করব। আমি তোমাদেরকে একটুখানি নিয়ে যাই সেই যে প্রথম দিককার ক্লাসে বলেছিলাম যে সাহিত্য 3 সত্য উচ্চারণ করে। কি? সত্য, তত্ত্ব, হিত। সাহিত্যের আবিধানিক অর্থ হচ্ছে সঙ্গে বা সঙ্গে। এই যে কিসের সঙ্গে? জীবনের সঙ্গে সাহিত্যের যে মিল, সেই কথাগুলি। আমরা অনেকেই মনে করি যে সাহিত্য বানোয়াট বা কল্পিত কিছু। আসলে কি তাই? কল্পিত কিংবা বানোয়াট কিংবা মিথ্যা কল্পিত হতে পারে, তবে তার বাস্তবতার নিরিখে সেটি কতখানি কল্পিত কিংবা কতখানি বা ঐতিহাসিক হতে পারে, কিংবা কিছু সত্য আশ্রয়ে কিছু কল্পিত হতে পারে। তবে সাহিত্য কখনো মিথ্যা প্রকাশ করে না। একটি কথা তোমরা মনে রাখো যে সাহিত্য কখনো মিথ্যা প্রচার করে না। কোনো মিথ্যা বিষয় সাহিত্য হতে পারে না। পরিষ্কার? আমার মনে হয় তোমাদেরকে এই বিষয়টি মনে রাখতেই হবে যে কোনো মিথ্যা, গসিপ, উদ্ভট বিষয় সাহিত্য নয়। সাহিত্য জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তোমাদের অনলাইন ক্লাস যখনই শুরু করি তখনই আমার ভাবতে হয় যে ক্লাসের পরিধি বড় হয়ে যাচ্ছে। আমি অত আলোচনা বিস্তৃত করব না, তারপরেও কিন্তু আলোচনা বিস্তৃত হয়েই যায়। তো আমি একদম পয়েন্ট ধরে ধরে আমি সংক্ষেপে আজকের ক্লাসটি শেষ করার চেষ্টা করব। তো প্রথমেই বলেছি কি, সাহিত্য 3 সত্য উচ্চারণ করে। সাহিত্যের অর্থ, আবিধানিক অর্থ বলেছি যে সাহিত্যের আবিধানিক অর্থ হচ্ছে সহিত বা সঙ্গে। আর সংজ্ঞাটি হচ্ছে এরকম যে নিজের কথা, পরের কথা বা বাহ্য জগতের কথা সাহিত্যিকের মনোবিনায় যে সুরে ঝঙ্কৃত হয় তাই হচ্ছে তার শিল্পসম্মত প্রকাশই হচ্ছে সাহিত্য। বুঝতে পেরেছ নিশ্চয়ই? আর রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের সাহিত্যের গুরু,
কবিগুরু, বৈশ্বিক কবি, নানা অভিধায় যিনি নানা বিশেষণে যিনি বিশেষণযুক্ত আমাদের কবিগুরু, তার সাহিত্যের সংজ্ঞা হচ্ছে অন্তরের জিনিসকে বাইরের, ভাবের জিনিসকে ভাষার, নিজের জিনিসকে বিশ্ব মানবের ও ক্ষণকালের জিনিসকে চিরকালের করিয়া তোলাই হচ্ছে সাহিত্যের কাজ। এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মতে সাহিত্যের সংজ্ঞা। তিনি তার প্রতিটি সাহিত্য কর্মেই তিনি সংজ্ঞা দেবার চেষ্টা করেছেন। ছোট গল্পের সংজ্ঞা দিয়েছেন, তার মতো করে। তো সেটিও আসবো, সে প্রসঙ্গে আমরা আসবো। এখন সাহিত্যের যে পরিধি আছে, সাহিত্যের পরিধির মধ্যে আমরা কি পড়ি? তোমরা গদ্যে দেখো, গদ্যে আমরা পড়ি গল্প, প্রবন্ধ, ছোট গল্প, প্রবন্ধ, নিবন্ধ ইত্যাদি। তো সাহিত্যের গল্প, কবিতা, উপন্যাস, নাটক ইত্যাদি সাহিত্যের অংশ। তোমাদের নাটক পাঠ্য আছে, তোমাদের উপন্যাস পাঠ্য আছে, তোমাদের ছোট গল্প পাঠ্য আছে, তোমাদের প্রবন্ধ পাঠ্য আছে। এবং আমি মনে করি যে প্রত্যেকটি বিষয়েরই সংজ্ঞা যেমন করে দেওয়া আছে বা যেমন করে বোঝানো হয়েছে, বিখ্যাত গবেষক বিশ্লেষকরা যেভাবে বুঝিয়েছেন, সেখান থেকে আমাদেরকে বুঝতে হবে যে সাহিত্যের, যেমন ধরো ছোট গল্প, ছোট গল্পের কথা আসতে গেলে আমার একটুখানি ইতিহাস বলতেই হয়। যে তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের সাহিত্যের মূল আদি নিদর্শন বলে একটি সাহিত্য শিল্প আছে, কি চর্যাপদ কিংবা চর্যাচর্য বিনিশ্চয়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যার নামকরণ করেছেন দি বুদ্ধিস্ট মিস্টিক সংস। তো এই যে চর্যাপদ হচ্ছে কাব্য কিংবা কবিতায়, এটি বৌদ্ধ সহজিয়াদের সাধন সঙ্গীত। তাহলে সঙ্গীত মানে হচ্ছে কবিতা। তো এই যে কবিতা দিয়ে সাহিত্যের শুরু, আমাদের সাহিত্যের নিদর্শন, বাংলা সাহিত্যের আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ, সেটি হচ্ছে কবিতা। এখন প্রশ্ন জাগে, তাহলে আমরা তো কথা বলি গদ্যে, তাই না? গদ্যে কথা বলি, কিন্তু আমাদের সাহিত্য হচ্ছে কবিতায়। একটা সময় মনে করাই হতো বোধহয়, অথবা মানুষ গীত বা সুর, সেগুলো প্রতি মানুষের চিরকালীন একটি আবেদন রয়েছে। সেই কারণেই হয়তোবা কবিতার সৃষ্টি হয়েছে প্রথম। আর গল্প মুখে মুখে ছিল আমাদের, সেই যে বলতে হয় আর কি, যে ঠাকুরমার ঝুলির গল্প আর উপন্যাসের গল্প ইত্যাদি ছিল মুখে মুখে। কিন্তু গদ্য আকারে সাহিত্য এসছে অনেক পরে। তারপরেও যেহেতু আমরা গদ্যের কথা বলছি, গদ্যের কথাটি আগে বলি। যে গদ্যের মধ্যে যেমন ধরো গল্প, তোমাদের তো গল্প পড়াচ্ছি বা এতকাল ক্লাসও করেছি। যেমন ধরো তোমাদের প্রায় অনেকগুলো গল্প এবং কবিতা পড়ানো হয়েছে। তোমাদের সমাপনী পরীক্ষা, বর্ষ সমাপনী পরীক্ষা হয়েছে। তারপরেও তোমাদের কি মনে আছে যে গল্প কাকে বলে, গল্প কাকে বলে, বা ছোট গল্পই কাকে বলে, ছোট গল্পের সংজ্ঞা কি? ছোট গল্পের সংজ্ঞা দিতে হলে গল্পকে উপন্যাসের সঙ্গে তুলনা করতে হয়। ছোট গল্প হচ্ছে বিন্দুর মাঝে সিন্ধুর গভীরতা, বিন্দুর মাঝে সিন্ধুর গভীরতা। যেমন বিন্দু হচ্ছে শিশিরের, ঘাসের উপর শিশির, তার মধ্যে যখন তুমি শিশিরকে দেখতে পাও ভোরের আলোক ফুটলে কিংবা পূর্ব দিগন্তে সূর্য উদিত হলে, সেই যে সূর্যালোকের একটি শিশির বিন্দু
সূর্যালোকের প্রভাবে, সূর্যালোকের আলোতে তার মধ্যে বিস্তৃত রঙের ছড়াছড়ি, বিশাল অনেকগুলো রং দেখতে পাওয়া যায় এবং এর ঝলমলে রূপ এখানে মনে হয় যেন অনেক কিছু এখানে নিহিত, যদিও একটি শিশির বিন্দু। এই কারণে বলা হয়েছে ছোট গল্প হচ্ছে কি শিশির বিন্দুর মতো, বিন্দুর মাঝে সিন্দুর গভীরতা। ছোট গল্প হচ্ছে জীবনের খণ্ডাংশ। এই উপন্যাসের সঙ্গে তুলনা করতে হয় এই জন্য যে উপন্যাস হচ্ছে সমগ্র জীবন ব্যাপী, আর ছোট গল্প হচ্ছে জীবনের একটি মাত্র ছোট ঘটনার বর্ণনা। যেমন তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প পড়েছ অপরিচিতা, সেটিও একটি মানুষের একটি জীবনের একটি অংশের কাহিনী। তো ছোট গল্পেরও দার্শনিকরা, সমালোচক কিংবা সাহিত্য বিশারদগণ ছোট গল্পেরও সংজ্ঞা দিয়েছেন। একজন ইংরেজ সমালোচক ছোট গল্পের সংজ্ঞা দিয়েছেন, যার নাম হচ্ছে E.A. পো। তিনি ছোট গল্পের সংজ্ঞা দিয়েছেন যে ছোট গল্প অর্ধ হতে 1 বা 2 ঘন্টার মধ্যে পড়ে শেষ করা বাঞ্ছনীয়। E.A. পো কি বলেছেন যে তোমরা দেখো বোর্ডে লেখা আছে E.A. পো। তিনি বলেছেন ছোট গল্প অর্ধ হতে 1 বা 2 ঘন্টার মধ্যে পড়ার মতো হতে হবে। তারপর আরেকজন সাহিত্য সমালোচক, যার নাম হচ্ছে H.G. ওয়েলস, তিনি বলেছেন ছোট গল্প 10 থেকে 50 মিনিটের মধ্যে হওয়া বাঞ্ছনীয়। তোমরা কি বুঝতে পারছো যে ছোট গল্পের সংজ্ঞা যে দিচ্ছি কিংবা আলোচনা করছি? আশা করছি তোমরা বুঝতে পারছো। ক্লাসটি তোমরা মনোযোগ দিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে। তাহলে দুজনের দুরকম মত। তো আসলে ছোট গল্পের পরিধি কখনো একটু বড়, কখনো একটু ছোট হয়। আবার কিছু কিছু গল্প আছে যেগুলোর পরিধি একটু বড়, সেগুলোকে বড় গল্প বলা হয়। রবীন্দ্রনাথের কিছু কিছু গল্প আছে বড় গল্প। তো ছোট গল্পের সংজ্ঞাও রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছেন এইভাবে। তার বর্ষা যাপন কবিতায় ছোট গল্পের সংজ্ঞা দিয়েছেন অত্যন্ত চমৎকারভাবে। আমি ছোট গল্পের সংজ্ঞাটি বলি, তোমরাও নিশ্চয়ই অনেকেই জানো, ছোট গল্পের সংজ্ঞা জানো, কবিতার সংজ্ঞা জানো। আস্তে আস্তে আমরা সব বিষয়ের সংজ্ঞা জানার চেষ্টা করব। তো ছোট গল্পের সংজ্ঞাটি রবীন্দ্রনাথ ঠাকুর কীভাবে দিয়েছেন সেটি নিশ্চয়ই তোমাদের জানতে ইচ্ছে করছে। তার বর্ষা যাপন কবিতা তোমরা দেখো, তার অনেকগুলো কাব্য আছে, কবিতা আছে। তার মধ্যে তিনি একটি কবিতা যার নাম বর্ষা যাপন, সেখানে তিনি ছোট গল্পের সংজ্ঞা দিয়েছেন। খুব চমৎকার একটি কবিতা, আমি পড়ি, শোনো। ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্মৃতি রাশি, প্রত্যহ যেতেছে ভাসি, তারই দুচারিটি অশ্রুজল। নাহি বর্ণনার ছটা, নাহি ঘটনার ঘনঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হইয়াও হইল না শেষ। ছোট গল্প হল কি, শেষ হইয়াও হইল না শেষ, এরকম একটি কাহিনী ছোট গল্প। ছোট গল্পের এরকম তোমরা দেখবে যে আরম্ভ হচ্ছে নাটকীয় এবং তার শেষ পরিসমাপ্তি যাকে বলে সেটিও হচ্ছে নাটকীয়, অতি নাটকীয়। কখন যে শুরু হলো আর কখন যে শেষ হলো সেটি যেন মনেই পড়ে না ছোট গল্প পড়ার সময়। এই শুরু হলো, কখন শেষ হয়ে গেল, এই কারণে অন্তরে অতৃপ্তি থেকে যায়। তো আমি আশা করছি রবীন্দ্রনাথ ঠাকুরের সংজ্ঞার মধ্য দিয়ে তোমরা বুঝতে পারছো ছোট গল্প কাকে বলে। তোমাদের ছোট গল্প আমরা তোমাদেরকে নিয়ে পড়ছি, ক্লাস করছি, অনলাইন ক্লাস করছি, সুতরাং ছোট গল্পের সংজ্ঞা মনে রাখা দরকার। এরপরে আরেকদিন
কবিতার সংজ্ঞা করব, আলোচনা করব। তো উপন্যাসের কথা কিছুটা চলেই এসছে, তাই না? তো আজকের ক্লাসটি একটু ছোট করেই শেষ করি। তোমরা ক্লাসটি দেখে জানাবে তোমরা এগুলো জানতে কিনা। আমার কথা হচ্ছে যে সাহিত্য পড়তে হলে তোমাকে সাহিত্যের এই বিষয়গুলো তোমাকে জানতে হবে। তুমি যদি না জানো যে সাহিত্যের ছোট ছোট বিষয়, সাহিত্য কী, কবিতা কী, গল্প কী, উপন্যাস কী, নাটক কী, ফার্স কী, প্রহসন কী, না জানলে তুমি সাহিত্য শিখবে কী করে? তো তোমাদের জন্য অনেক শুভকামনা। আবারও আরেকটি ক্লাসের প্রত্যাশায় থাকলাম। আজকের ক্লাস এখানে শেষ করছি। ভালো থাকো সবাই। খোদা হাফিজ।